প্রিয় শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞানের একাদশ অধ্যায়ের জীব প্রযুক্তির এই অধ্যায়ের উপর আজকে আমরা ডিএনএ রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব। পূর্ব ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা ডিএনএ কি কি দ্বারা গঠিত এবং এই ডিএনএ গুলো কিভাবে সজ্জিত হয়। তাহলে আমরা শুরু করি আজকে আমাদের পাঠ্য বিষয়ের ডিএনএ রাসায়নিক গঠন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে একটা ডিএনএ কি কি বিষয় দ্বারা গঠিত সেটা আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমরা জানি যে 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা থাকে। তাহলে দেখো একটা ডিএনএ গঠনে আমরা দেখছি যে রাইবোজ শর্করা থাকে। 2 নম্বর দেখো এখানে থাকে হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেস সমূহ এখানে বিদ্যমান থাকে। আর 3 নম্বর থাকবে হচ্ছে অজৈব ফসফেট। অজৈব ফসফেট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে বলতে পারবে যে এই নাইট্রোজেন বেসগুলো আমরা শিখেছিলাম যে অ্যাডেনিনের সাথে সব সময় থায়ামিন কয়টি বন্ধন দ্বারা থাকবে? 2টি বন্ধন দ্বারা যুক্ত থাকবে এবং সাইটোসিন সব সময় গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। আমরা এই পূর্ব পাঠ থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছিলাম এবং এই পূর্ব পাঠের এই তথ্যের উপর ভিত্তি করে আজকে আমরা ডিএনএ রাসায়নিক গঠনটা তোমাদের সামনে আমরা তুলে ধরব। তাহলে একটা ডিএনএ গঠন সম্পর্কে আমরা দেখেছি যে একটা ডিএনএ রাসায়নিক যে গঠনটা বা ভৌত গঠন যেটা আমরা শিখছিলাম। তাহলে দেখো ভৌত গঠনটা তোমরা সহজে বলতে পারবে যে আমাদের এই যে ডিএনএ যে ভৌত গঠনটা ছিল, তাহলে সেখানে দেখো আমাদের এই নাইট্রোজেন বেসগুলো ডিএনএ এর মধ্যে সজ্জিত ছিল। কিভাবে? প্রথমে ছিল অ্যাডেনিনের সাথে থায়ামিন, তারপর দেখো গুয়ানিনের সাথে ছিল হচ্ছে সাইটোসিন, এরপরে ছিল হচ্ছে থায়ামিনের সাইটোসিনের সাথে গুয়ানিন। এইভাবে করে আমাদের নাইট্রোজেন বেসগুলো সজ্জিত ছিল। তাহলে দেখো নাইট্রোজেন বেসগুলো যখন সজ্জিত ছিল তখন এখানে গুয়ানিনের সাথে সাইটোসিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, তারপর হচ্ছে তোমার গুয়ানিনের সাথে সাইটোসিন, এভাবে আমাদের নাইট্রোজেন বেসগুলো সজ্জিত ছিল। এই ডিএনএ গঠনটাকে এবার আমরা রাসায়নিকভাবে কিভাবে গঠনটা আমরা উপস্থাপন করতে পারি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে এখানে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, তাহলে এখন তোমরা প্রথমে ডিএনএ এর একটা রাসায়নিক গঠন করার জন্য আমাদের শর্করার 3টে ছবি আঁকাও। তাহলে শর্করার ছবিগুলো হচ্ছে আমাদের এরকম 5টা বাহু দ্বারা সজ্জিত। তাহলে আমরা এখানে 5টা বাহু দ্বারা এইভাবে আমরা সজ্জিত করব। তাহলে দেখো এইভাবে তোমরা ছবিগুলো আঁকিয়ে নাও। তাহলে এখানে দেখো যে এই শর্করাগুলো এইভাবে রাসায়নিকভাবে সজ্জিত থাকবে। তাহলে রাসায়নিকভাবে যখন দেখো সজ্জিত আছে, তাহলে এই পাশে যে আমরা যে 2টা সূত্র অর্থাৎ ডিএনএ বি সূত্র বিশিষ্ট, কারণ এখানে 2টা সূত্র বিদ্যমান থাকবে। তাহলে ডিএনএ যদি 2টা সূত্র হয় তাহলে দেখো 2টা সূত্র, তাহলে সেই ক্ষেত্রে একটা সূত্রকের মধ্যে এগুলো হচ্ছে শর্করা হিসাবে অবস্থান করবে। তাহলে তোমরা এগুলো লিখে রাখো, এগুলো হচ্ছে শর্করা হিসাবে অবস্থান করে। তাহলে এই যে শর্করাগুলো যে আমরা এখানে লিখেছি যে শর্করাগুলো অবস্থান করেছে তার বিপরীত সূত্রকে, তাহলে এটা শর্করাটা ঠিক উল্টা ভাবে লিখো। তাহলে এখানে দেখো আমাদের 3টা আমরা শর্করা লিখে একটা সিম্বলকে আমরা বোঝাতে চেষ্টা করছি একটা ডিএনএ রাসায়নিক গঠন। তাহলে এখানে দেখো আমরা এইভাবে 3টা চিত্র এঁকে নিচ্ছি। তাহলে এই 3টাও হচ্ছে আমার শর্করা। তাহলে ডিএনএ এর এক সূত্রকের মধ্যে যে শর্করা থাকে সেই শর্করাগুলো আমরা উপস্থাপন করেছি রাসায়নিক গঠনে। এবার দেখো যে এই শর্করার সাথে অজৈব ফসফেট যুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে অজৈব ফসফেট। তাহলে প্রত্যেকটার সাথে দেখো একটা করে অজৈব ফসফেট যুক্ত থাকবে। তাহলে এইভাবে করে আমাদের একটা সূত্রকের মধ্যে অজৈব ফসফেটগুলো অবস্থান করে। তাহলে দেখো এই সূত্রকের মধ্যেও কিন্তু আমার অজৈব যে এই সূত্রকের ভিতরে আমার এই শর্করাগুলো অবস্থান করবে। তাহলে কিভাবে দেখো, তাহলে এই সূত্রকের ভিতরে এখানে একটা ফসফেট থাকলো, এইটা দ্বারা সংযুক্ত থাকলো।
আবার এখানে দেখো একটা ফসফেট থাকলো, এইটার সাথে সংযুক্ত থাকলো। তাহলে দেখো আমাদের এই সূত্রকের ভিতরে আমাদের যে ফসফেট গুলো যে এইভাবে যুক্ত থাকে, এই ফসফেট গুলো আমাদের দুইটা সুতার, আমরা জানি যে ডিএনএ যে দুইটা সূত্র, অর্থাৎ এই একটা সূত্র, এই একটা সূত্র, এই দুইটা সূত্রকের মধ্যে আমার নাইট্রোজেন যে, অর্থাৎ নাইট্রোজেন যে বেসগুলো আমাদের ঠিক মাঝে থাকবে। তাহলে নাইট্রোজেন বেসগুলো যদি মাঝে থাকে, তাহলে দেখো এই সাইডের সূত্রকে আমাদের অজৈব ফসফেটের সাথে শর্করা থাকছে, আবার এই পাশের সাথে দেখো অজৈব ফসফেটের সাথে শর্করা থাকবে। তাহলে অজৈব ফসফেটের সাথে যখন অজৈব শর্করা থাকবে, তখন দেখো এই দুই সূত্রকের মধ্যে আমাদের নাইট্রোজেন বেস দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ নাইট্রোজেন বেসগুলো এদের মধ্যে বন্ধন গঠন করে। তাহলে নাইট্রোজেন বেস, এখন আমরা দেখি যে নাইট্রোজেন বেসগুলো কিভাবে এদের মধ্যে বন্ধন, কিভাবে এগুলা যুক্ত থাকে। যেমন এই সূত্রকের অ্যাডেনিনের সাথে এই সূত্রকের থায়ামিনের মধ্যে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলো তো যে এই দুইটা নাইট্রোজেন বেস যখন যুক্ত হচ্ছে, অর্থাৎ আমাদের দুই সূত্রকের মধ্যে যখন আমাদের মধ্যে বন্ধন গঠন হচ্ছে, তাহলে সেই বন্ধন গঠনের ক্ষেত্রে এক সূত্রকের অ্যাডেনিনের সাথে অন্য সূত্রকের থায়ামিনের মধ্যে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। এইভাবে পর্যায়ক্রমে দেখো, তাহলে আমরা দ্বিতীয়টা এখন বলতে পারি যে এক সূত্রকের গুয়ানিনের সাথে অন্য সূত্রকের সাইটোসিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে? দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে, আর তিনটি। তাহলে এখানে দেখো তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। আবার দেখো এই সূত্রকে যদি থায়ামিনের সাথে যদি যুক্ত থাকে, অন্য সূত্রকে অ্যাডেনিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে তোমরা ডিএনএ রাসায়নিক গঠনটা ছবি আঁকাতে পারবে। তাহলে ডিএনএ ভৌত গঠন সম্পর্কে আমরা দেখছি যে ডিএনএ ভৌত গঠনে কিভাবে ক্ষারগুলো সজ্জিত আছে, এবং দেখো যে ডিএনএ রাসায়নিক গঠনে আমরা সেইগুলোকে উপস্থাপন করে তোমাদের রাসায়নিকভাবে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখন খুব সহজেই বলতে পারবো যে ডিএনএ কয় সূত্রক বিশিষ্ট? ডিএনএ দ্বিসূত্রক বিশিষ্ট। ডিএনএ দ্বিসূত্রক বিশিষ্ট। ডিএনএ কি দ্বারা গঠিত? ডিএনএ নাইট্রোজেন শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট দ্বারা গঠিত। এবং নাইট্রোজেন যে বেসগুলো আছে তারা সবসময় অ্যাডেনিনের সাথে থায়ামিন, সাইটোসিনের সাথে গুয়ানিনের হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে রাসায়নিক গঠনে আমরা ঠিক সেইভাবে আমরা করেছি। তাহলে আশা করি তোমাদেরকে এই ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছি। তাহলে তোমরা এই প্রশ্নটার উপরে তোমরা কিভাবে লিখবে? তোমরা লিখবে কি যে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ দ্বিসূত্রক বিশিষ্ট, ডিএনএ শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট দ্বারা গঠিত। তাহলে নাইট্রোজেন বেস আবার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন দ্বারা গঠিত। আমরা জানি যে এই চারটা নাইট্রোজেন বেসকে পিউরিন এবং পাইরিমিডিন দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আর এই দুইটা ভাগের মধ্যে অ্যাডেনিনের সাথে সর্বদা থায়ামিন দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে, এবং সাইটোসিন সর্বদা গুয়ানিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। এবং দেখো দুই সূত্রকের মাঝখানে নাইট্রোজেন বেসগুলো সাহিত্যভাবে অবস্থান করবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরা অনেক সুন্দরভাবে বলতে পারবে যে একটা ডিএনএর গঠনে তুমি কি কি তথ্য তোমার মেমোরিতে আছে এবং তুমি কিভাবে দিতে পারবে। আশা করি দেখো যে তথ্যগুলো তোমাদেরকে বলেছি, আশা করি তোমরা তথ্যগুলো ভালো করে দিতে পারবে। এবার আমরা আসি ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে। তোমাদের একটু রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব ডিএনএ প্রতিলিপি, রেপ্লিকেশনটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে ডিএনএ রেপ্লিকেশন যেটা আমরা জানি যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কিভাবে তৈরি হয়। একটা ডিএনএ থেকে অপত্য ডিএনএ অর্থাৎ পর্যায়ক্রমে ডিএনএ গুলো কিভাবে তৈরি হয়ে থাকে। তাহলে দেখো যে ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ প্রতিলিপি গঠন, যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা, এভাবে হাজার হাজার ডিএনএ তৈরি করে থাকে। আর এখানে আরেকটা বিষয় তোমরা মনে রাখবে যে এই জিন সম্বলিত অর্থাৎ বংশগতির তথ্য, যেমন দেখো একজন পিতার বৈশিষ্ট্য এবং মাতার বৈশিষ্ট্য সম্মিলিত হয়ে একটা যে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক তার মধ্যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। এই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায়
স্থানান্তর করে হচ্ছে এই ডিএনএ করে থাকে। আবার ডিএনএ এর মাধ্যমে দেখো আমরা জানি যে অপরাধ শনাক্তকরণে ডিএনএ টেস্টের মাধ্যমে খুব সহজেই শনাক্তকরণ করা যায়। তাহলে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা বর্তমানে দেখেছি যে এই ডিএনএ টেস্টের মাধ্যমে বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে আমরা অপরাধী শনাক্তকরণ, বিভিন্ন রকম যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলো আমরা সমাধান করে থাকি ডিএনএ টেস্টের মাধ্যমে। তাহলে আজকে আমরা ডিএনএ প্রতিলিপি কিভাবে গঠিত হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। ডিএনএ প্রতিলিপি, ডিএনএ প্রতিলিপি গঠন। দেখো ডিএনএ প্রতিলিপি গঠনে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই ডিএনএ কিভাবে তার প্রতিরূপ আরেকটা ডিএনএ তৈরি করতে পারে। তাহলে এখন দেখো যে একটা ডিএনএ, আমি প্রথমে এখানে একটা ডিএনএ আঁকাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো যে এই যে ডিএনএ যেটা আমি তোমাদের সামনে এঁকেছি, একটু খেয়াল করে দেখো যে এই ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে নাইট্রোজেন বেস, অর্থাৎ অ্যাডেনিনের সাথে থাকে থায়ামিন আর গুয়ানিনের সাথে থাকে হচ্ছে সাইটোসিন। তাহলে দেখো এইভাবে যদি আমার থায়ামিনের সাথে অ্যাডেনিন, তাহলে এইভাবে আমার নাইট্রোজেন বেস গুলো একটা ডিএনএ এর মধ্যে যখন সজ্জিত থাকে, ওই ডিএনএ গুলো এদের প্রতিলিপি গঠন করার জন্য তিনটা কাজ করে থাকে। এক নম্বর কাজ হচ্ছে যে ডিএনএ হাইড্রোজেন বন্ধনী ভাঙন, অর্থাৎ হাইড্রোজেনের বন্ধনী ভাঙন। এখানে সংক্ষেপে লিখো যে বন্ধনী ভাঙন, অর্থাৎ হাইড্রোজেনের যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো তারা ভাঙন করবে, অর্থাৎ ভেঙে ফেলবে। দুই নম্বর যেটা আছে যে ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হওয়া, ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হওয়া, পরিপূরক স্থানে সজ্জিত হওয়া। তাহলে ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হওয়া। আর তিন নম্বর আরেকটা কাজ করে থাকে সেটা হচ্ছে যে নতুন করে আবার বন্ধনী, হাইড্রোজেন বন্ধনী সৃষ্টি করা। তাহলে এখানে দেখো হাইড্রোজেন বন্ধনী সৃষ্টি। তাহলে দেখো এই তিনটা কাজের মধ্য দিয়ে একটা ডিএনএ তার অপত্য ডিএনএ তৈরি করতে পারে। তাহলে দেখো আমরা এই যে ডিএনএ, এখানে আমরা যে ডিএনএ ছবিটা এঁকেছি, এই ডিএনএটা দেখো তার দুইটা সূত্র, এই সূত্রটাকে আমরা বলতে পারবো মাতৃসূত্র। তাহলে এই মাতৃসূত্রটা যখন ভেঙে যাবে, মাতৃসূত্রটার ভিতরে যখন যে নাইট্রোজেন বেসগুলো আছে এই নাইট্রোজেন বেসগুলো আলাদা হয়ে যাবে। তাই নাইট্রোজেন বেসগুলো যখন আলাদা হয়ে যায় তখন দেখো এই সুতাগুলো এইভাবে নাইট্রোজেন বেসগুলো আলাদা হয়ে যায়। তাহলে নাইট্রোজেন বেস যখনই ভেঙে যাচ্ছে তখন সূত্র দুটো কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই সূত্রকের মধ্যে আমাদের যে নাইট্রোজেন বেসগুলো ছিল সেগুলো থাকবে এবং সেগুলো এইভাবে অবস্থান করবে, থায়ামিন, এখানে গুয়ানিন। তাহলে এখানে দেখো ঠিক একইভাবে এখানে তোমার থায়ামিন, এখানে হচ্ছে সাইটোসিন, এখানে হচ্ছে তোমার অ্যাডেনিন, এখানে হচ্ছে সাইটোসিন। তাহলে দেখো যে একটা ডিএনএ থেকে যখন অপত্য একটা ডিএনএ তৈরি করবে, সেই তৈরি করতে গেলে তাদের মধ্যে প্রথমে নাইট্রোজেন বেসগুলো ভেঙে যাবে। এই নাইট্রোজেন বেসগুলো ভেঙে দুইটা সূত্র যখন আলাদা হয়ে যাবে, এবার তাদের মতো ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হবে। অর্থাৎ এখানে আমাদের যে বিষয়টার কথা বলা হয়েছে যে এই যে ক্ষারগুলো আছে, এই ক্ষারগুলো তাদের বিপরীত যে ক্ষারগুলো আছে তাদের সাথে একটা অনুলিপি তৈরি করবে। অর্থাৎ এই সূত্রকের মতো আরেকটা সূত্রকে এখানে পরিপূরক একটা সূত্রক তৈরি করার জন্য এখানে আরেকটা সূত্রক তৈরি করে ফেলবে। যখনই এই সূত্রটা তৈরি করবে তখন দেখো, যখন এই সূত্রটা তৈরি করে ফেললো তখন দেখো তার নাইট্রোজেন যে বেসগুলো আছে এই নাইট্রোজেন বেসগুলো তার পরিপূরক যে সূত্র সেটা কিন্তু এখানে উপস্থাপন করবে। তাহলে দেখো যে এই নাইট্রোজেন বেসে আমরা দেখছি যে এই নাইট্রোজেন বেস যখন তৈরি করেছে, অর্থাৎ প্রত্যেকটা সুতার তার বিপরীত যে নাইট্রোজেন বেসগুলো এখানে অবস্থান করবে। তাহলে এখানে দেখো অবস্থান করেছে। তাহলে অ্যাডেনিনের সাথে থায়ামিন দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, সাইটোসিনের সাথে তিনটি গুয়ানিনের সাথে যুক্ত থাকে। তাহলে এখানেও ঠিক একইভাবে অ্যাডেনিনের সাথে থায়ামিন আর গুয়ানিনের সাথে সাইটোসিন, অ্যাডেনিনের সাথে থায়ামিন আর সাইটোসিনের সাথে গুয়ানিন। তাহলে এভাবে দেখো এই যে ডিএনএ তৈরি করলো এটাই হচ্ছে নতুন ডিএনএ, অর্থাৎ নতুন করে অপত্য ডিএনএ তৈরি করলো। নতুন অপত্য
ডিএনএ প্রস্তুত করা হলো। তাহলে এখানে দেখো যে নতুন ডিএনএ অপত্য যে ডিএনএ তৈরি করলো, এই অপত্য ডিএনএ যখন তৈরি হলো তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিএনএ তার প্রতিলিপি গঠনের জন্য খুব সহজেই বন্ধনগুলো ভেঙে ফেলে দুইটা অপত্য ডিএনএ তৈরি করবে এবং ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হয়ে যাবে। পুনরায় কি হবে, এদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ধনগুলো চলে আসবে। আর এই হাইড্রোজেন বন্ধনগুলো যখন চলে আসবে তখন দেখো একটি ডিএনএ থেকে অপত্য দুইটি ডিএনএ তৈরি হয়ে গেল। তাহলে আমরা ডিএনএ সম্পর্কে দুইটা বিষয় আজকে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন এবং এই রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে আমাদের যে রাসায়নিকভাবে যে প্রধান উপাদানগুলো আছে এই উপাদানগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। আর দ্বিতীয়ত দেখো একটি ডিএনএ থেকে কিভাবে অপত্য আরেকটা ডিএনএ তৈরি করে সেটা সম্পর্কে বলা হয়েছে। আরেকটা বিষয় আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আরএনএ। অর্থাৎ আরএনএটা কি, আরএনএ এর পূর্ণ মিনিং হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ এর পূর্ণ মিনিং হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড এবং এই আরএনএ হচ্ছে একটি সূত্রক দ্বারা গঠিত। তাহলে একটি সূত্রক হতে পারে এরকম, তাহলে দেখো যে একটি সূত্রক দ্বারা গঠিত, তাহলে এই আরএনএ এর ভিতরে একটা সুতা থাকবে, অর্থাৎ একটি সূত্রক দ্বারা গঠিত। তাহলে সেই ক্ষেত্রে এখানে নাইট্রোজেন বেসগুলো কিভাবে থাকবে, অ্যাডেনিন, ইউরাসিন, গুয়ানিন, সাইটোসিন, তারপর হচ্ছে তোমার গুয়ানিন, অ্যাডেনিন, ইউরাসিন, এইভাবে নাইট্রোজেন বেসগুলো আমাদের এখানে অবস্থান করবে। যেহেতু আমরা জানি যে আরএনএ একটি সূত্রক বিশিষ্ট, তাহলে একটি সূত্রক যখন বিশিষ্ট হয় তখন আমাদের নাইট্রোজেন বেসগুলো এখানে থাকবে। এদের মধ্যে এই দুইটি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য দুইটা মনে রাখতে হবে যে আরএনএ এক সূত্রক বিশিষ্ট, এক সূত্রক বিশিষ্ট। তাহলে এখানে আরএনএ হবে এক সূত্রক বিশিষ্ট। আরেকটা বৈশিষ্ট্য তোমরা মনে রাখবা যে এই আরএনএ অর্থাৎ ডিএনএ তে আমরা জানি যে অ্যাডেনিনের সাথে থায়ামিন ছিল, তাহলে এখানে শুধু আরএনএ এর ক্ষেত্রে বৈশিষ্ট্য হবে যে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। তাহলে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, পরিবর্তে ইউরাসিল থাকবে। তাহলে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। এই একটা বৈশিষ্ট্য একটু ব্যতিক্রম আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর আরএনএ এর ক্ষেত্রে আমাদের আরেকটা নতুন জিনিস মনে রাখতে হবে যে ডিএনএ এগুলো হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, প্রাণীদের ক্ষেত্রে ডিএনএ পাওয়া যায়, আর আরএনএ হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আরএনএ পাওয়া যায়। তাহলে ডিএনএ আরএনএ দেখো আমরা খুব সহজে পার্থক্য করতে পারবো। ডিএনএ দ্বিসূত্রক বিশিষ্ট আর আরএনএ এক সূত্রক বিশিষ্ট। ডিএনএ তে নাইট্রোজেন বেস থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, আর আরএনএ তে থাকে হচ্ছে নাইট্রোজেন বেস থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল থাকবে। অর্থাৎ এখানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল ব্যবহার করা হয়। আর এখানে দেখো যে আর এই আরএনএ হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে। তাহলে তিন প্রকারের কি কি দেখো একটু মনে রাখো যে আরএনএ তিন ধরনের হয়, তিন ধরনের হয়। তাহলে এক নম্বরটা হচ্ছে এমআরএনএ। তাহলে এমআরএনএ মানে কি, এম হচ্ছে মেসেঞ্জার অর্থাৎ বার্তাবহ আরএনএ। দুই নম্বর হচ্ছে টিআরএনএ। তাহলে টিআরএনএ কি দিয়ে বোঝানো হয় এখানে, ট্রান্সফার আরএনএ। তিন নম্বর দেখো এখানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আর ছোট হাতের আর এন এ, অর্থাৎ আর দিয়ে বোঝা হচ্ছে রাইবোসোমাল আরএনএ। তাহলে দেখো যে এখানে আরএনএ সম্পর্কে আমাদের যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো অতি সহজে বুঝতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে মোটামুটি তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা খুব সহজে এগুলো বলতে পারবো যে একটা ডিএনএ আরএনএ এর মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য আমরা করতে পারবো। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের এই আজকের যে ডিএনএ যে প্রতিলিপি এবং আরএনএ সম্পর্কে পার্থক্য করতে পারবে, সহজে দুটা নির্ণয় করতে পারবে। আর এই বিষয়ে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা ইউটিউব এবং ফেসবুকের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা জানাবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করে আজকে তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।